তীব্র গরমে আজ ৫ জেলায় স্কুল কলেজ বন্ধ, খোলা থাকছে প্রাইমারি। গরমে লোডশেডিং নিয়ে ক্ষোভ। স্কুলে আসার পর দেখতেছি আমার শরীরটা আরো খারাপ হয়ে পড়ছে এই তীব্র গরমের কারণে। আরো যদি এক সপ্তাহ বন্ধ রাখতো স্কুলটা তাহলে বাচ্চাদের জন্য সুযোগ সুবিধা হতো, কারণ এখন তো অনেক তাপমাত্রা। মৌলভীবাজারে ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর। রোহিঙ্গাদের যুদ্ধ করতে বাধ্য করছে মিয়ানমার জান্তা। প্রত্যাবাসনের ভবিষ্যৎ বিবেচনায় আরাকান আর্মির সাথে যোগাযোগের পরামর্শ। ভ্যাট কাস্টমস কর্তাদের হয়রানি, দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অভিযোগ বিকেএমই এর। রাজস্ব খাতে সংস্কারের তাগিদ বিশেষজ্ঞের। নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে ২ বাংলাদেশি নিহত। হামলাকারীদের ধরতে চলছে অভিযান। এলাকা জুড়ে আতঙ্ক। এবং জিম্বাবুয়ের বিপক্ষে ৩ টি-20-র জন্য ১৫ সদস্যের দল ঘোষণা। ১.৫ বছর পর ফিরলেন সাইফুদ্দিন, ইনজুরিতে বাদ পড়লেন সৌম্য। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। দর্শক, স্বাগত নিউজ 24 রাতের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। তীব্র তাপদাহের কারণে কাল ঢাকা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও রাজশাহীতে হাই স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ থাকবে। তবে এসির ব্যবস্থা থাকলে চাইলে খোলা রাখা যাবে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় এক বার্তায় এসব তথ্য জানায়। এদিকে রোববার স্কুল কলেজ খোলার প্রথম দিনে লোডশেডিংয়ে অতিষ্ঠ শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন, সপ্তাহখানেক পর তাপমাত্রা সহনীয় পর্যায়ে এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত ছিল। গরমের অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার মানসিকতা ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। স্কুলে আসার পর দেখতেছি আমার শরীরটা আরো খারাপ হয়ে পড়ছে এই তীব্র গরমের কারণে। তাই আমি এখন আমার ক্লাস টিচারের কাছ থেকে আমি ছুটি নিয়ে বাড়ি চলে যাচ্ছি। ফারহানা রাজধানীর কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তীব্র তাপপ্রবাহের মধ্যে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। ফারহানার শিক্ষা প্রতিষ্ঠানের পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। ক্লাসরুমে বিদ্যুৎ নেই। অন্ধকার রুমে গরম থেকে বাঁচতে ভরসা বই, খাতা ও হাত পাখা। শিক্ষকের যে নিয়ম আছে ওটা পালন করে এবং সরকারি যে নিয়ম দিচ্ছে ওটা পালন করার চেষ্টা করব। আমরা স্কুলে নিয়মিত আসব, তো আমরা বাসা থেকে পানি নিয়ে আসব। অনেকদিন পর যেহেতু স্কুল খুলছে, তো আমরা চেষ্টা করব যাতে রোদে বেশি না যাওয়া লাগে। এই যখন পরিস্থিতি, তখন অভিভাবকদের চোখে মুখে শঙ্কার কালো মেঘ। আরো যদি এক সপ্তাহ বন্ধ রাখতো স্কুলটা তাহলে বাচ্চাদের জন্য সুযোগ সুবিধা হতো, কারণ এখন তো অনেক তাপমাত্রা। যে জামাগুলো দেখেন কি পলেস্টার জাতীয়, সুতি না। এই ঘামে ভিজে তো আরো অসুস্থ হয়ে পড়বো বাচ্চারা। শিক্ষকরা বলছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ক্লাস পরীক্ষা চলছে। স্কুল কলেজ চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি তাদের। আমরা সরকার যখন যেভাবে নির্দেশনা আমাদেরকে প্রদান করে সেই নির্দেশনা আমরা পালন করতে বাধ্য। তারা রোদ্রের মধ্যে বাইরে ঘোরাফেরা করবে না, সার্বক্ষণিক শ্রেণীকক্ষে থাকবে এবং আমাদের অ্যাসেম্বলি বন্ধ করা আছে। এত গেল ঢাকার চিত্র। তাপপ্রবাহ বইছে দেশের প্রায় সব অঞ্চলে। সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একই চিত্র। স্কুল কলেজে শিক্ষার্থীর উপস্থিতি কিছুটা কম। সবার চোখে মুখে ক্লান্তির ছাপ। সকাল 7টা থেকে শিফট চালুর দাবি তাদের। গরমে আসলে কষ্ট হচ্ছে, কিন্তু মেইনলি আসা হচ্ছে মূল্যায়নের জন্য আমাদের স্কুলে। মানে অত বেশি হচ্ছে না, কিন্তু একটু তাপদাহের কারণে একটু কষ্ট হচ্ছে। ঢাকার বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ব্যবস্থা সহ অতিরিক্ত ফ্যান দেওয়া হয়েছে শ্রেণীকক্ষে। আমাদের কাছে এখনো নিশ্চয়ই কোনো নির্দেশনা আসেনি, আগের মতোই আমরা আসি। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, অঞ্চলভেদে তাপমাত্রা 42 ডিগ্রি অতিক্রম করলে সে অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজনে বন্ধ হতে পারে। 5টি জেলায় তাপমাত্রা 40-এর উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। আজ থেকে স্কুল কলেজ খুলে দিলেও মূলত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিকের সমস্ত কার্যক্রম। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এদিকে আজ মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ থাকলেও প্রাথমিক স্কুল খোলা থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলো শিক্ষা মন্ত্রণালয়, আপনাদের কি অবস্থা সিদ্ধান্ত? না, আমরা তো যেহেতু ইয়া করে দিয়েছি, ওই যে আমরা মর্নিং করে দিয়েছি, তারপর প্রাক প্রাথমিক বন্ধ করে দিয়েছি, তো যে কারণে আমাদের আর নতুন কোনো সিদ্ধান্ত নেই আমাদের। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। মৌলভীবাজারে স্বস্তির বৃষ্টি হলেও শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে কয়েক শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাছপালা উপড়ে গেছে, বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এদিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেল লাইনে গাছ পড়ে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ থাকার 3.5 ঘন্টা পর তা চালু হয়। রোববার বিকেলে হঠাৎ মৌলভীবাজার জেলা দিয়ে এই ঝড় বয়ে যায়। এতে শ্রীমঙ্গল সহ জেলা সদর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার উপর দিয়েও ঝড় বয়ে যায়। কালবৈশাখী ঝড়ে অনেকের বসতঘর বিধ্বস্ত হয়েছে, গাছ বাঁশ ঘরের উপরে পড়েছে। বিশেষ করে শ্রীমঙ্গল শহরে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। শহরের বিভিন্ন দোকানের চাল উড়ে গেছে, উপড়ে গেছে অসংখ্য বড় বড় গাছ। দর্শক, রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকায় লেকে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। উদ্ধার কার্যক্রমের সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ সুমন। রিয়াজ, কিভাবে শিশুটি লেকে নিখোঁজ হলো আর উদ্ধার তৎপরতার কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ফয়সাল। আসলে শিশুটি পড়েছে আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে। এখানে দুটি শিশু, এই আপনি দেখতে পাচ্ছেন যে পিছনের যেই এই ব্রিজটি, এই বৃষ্টির উপরে তারা দুটি শিশু, যে শিশুটি পড়ে গেছে তার নাম রিয়া এবং তার সাথে যে শিশুটি ছিল তার নাম ফাতেমা। দুজন মিলে আসলে তারা পথ শিশু এবং তারা ভিক্ষা করত এবং সেই ভিক্ষার টাকাই এখানে বসে তারা গুনছিল এবং এই অবস্থায় কিন্তু শিশু রিয়া, যার বয়স 8 বছর, সে এই লেক থেকে, এই ব্রিজের এই রেলিং থেকে সে নিচে পড়ে গেছে, এই পানিতে পড়ে যায় এবং এর পড়ে যাওয়ার পর থেকে কিন্তু সে নিখোঁজ। এবং সেই খবর পেয়ে ওই শিশুটি পাশের মানুষকে খবর দেয় এবং ফায়ার সার্ভিস সে খবর পেয়ে এখানে আসে এবং খবর পেয়ে তারা প্রায় 8টা থেকে রাত 11:30 পর্যন্ত এখানে উদ্ধার অভিযান চালায়, কিন্তু তার কোনো হদিস পায়নি এবং 11:30টার পরে তারা আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্ত করেছে। তারা বলছে যে আগামীকালকে আবারও এই অভিযান চালাবে এবং আমরা দেখতে পেয়েছি যে এরপরেও কিন্তু স্থানীয়রা এখানে নেমে শিশুটিকে উদ্ধার করার জন্য তারা চেষ্টা চালিয়েছে, কিন্তু কেউ কিন্তু এই হদিস পায়নি। এই আপনার এখানে কিন্তু আসলে যেই লেকটি দেখা যাচ্ছে এটি কিন্তু মোটামুটি খুব বেশি কিন্তু জোয়ার ভাটা নেই, অর্থাৎ মোটামুটি পানির গতি খুবই কম, কিন্তু পানিতে প্রচণ্ড দুর্গন্ধ রয়েছে এবং এখানে আপনার শিশুটির এখানে প্রায় একজন মানুষ দাঁড়ালে আসলে গলা সমান হবে এরকম একটি অবস্থা, গভীরতা, এবং এই হচ্ছে অবস্থা। এখন পর্যন্ত তাকে উদ্ধার অভিযান পায়নি, তবে আগামীকালকে দেখা যাক যে তার সর্বশেষ কি অবস্থা হয়। এই ছিল আমার কাছে সবশেষ। ফয়সাল। সুমন, আপনাকে ধন্যবাদ। বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম বাকলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির 2 জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি। রোববার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। এর আগে 22 এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিনের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। আরাকান আর্মির সাথে কুলিয়ে উঠতে না পেরে রোহিঙ্গা জনগোষ্ঠীকে যুদ্ধে ব্যবহার করছে মিয়ানমার জান্তা। আরসা, RSO, AR এর মতো সংগঠনগুলো প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে নামাচ্ছে রণাঙ্গনে।
তবে এতে হিতে বিপরীত হতে পারে বলে মত বিশ্লেষকদের। সম্প্রতি এক সেমিনারে উঠে আসে এসব মত। ভবিষ্যৎ মাথায় রেখে আরাকান আর্মির সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের পরামর্শ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ হোসেন। যুদ্ধের ডামাডোল যেন কমছেই না প্রতিবেশী মিয়ানমারে। দিন দিন দখলের ব্যাপ্তি বাড়াচ্ছে আরাকান আর্মি। বুথিডং, আন, সিতওয়ে ছাড়া প্রায় সব বড় শহর বিদ্রোহীদের দখলে। কোণঠাসা হয়ে পড়ে স্থানীয় রোহিঙ্গাদের ঢাল হিসাবে ব্যবহার করছে মিয়ানমার জান্তা। আরাকান আর্মি বলছে আরসা ARA কে ব্যবহার করছে মিয়ানমার জান্তা। সম্প্রতি বুথিডংয়ে নির্বিচার হামলায় ঘর ছেড়েছে কয়েক হাজার বাসিন্দা। কারফিউ ঘোষণা করেছে ইউনাইটেড লিগ অফ আরাকান। মুষ্টিমেয় কিছু সশস্ত্র সন্ত্রাসের জন্য পুরো রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়েই বিদ্বেষ তৈরি হচ্ছে বিদ্রোহীদের মধ্যে। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে এসব তথ্য জানান মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের কয়েকজন মন্ত্রী। I don't think we will be able to build a peaceful country. The concerned perspective that the unit will ever be more important in relationship with our neighboring countries. I will stop there. I would looking forward to the Q&A session. বিশ্লেষকরা বলছেন চলমান এই সংঘাত শুধু বাংলাদেশ নয়, ক্ষতি বয়ে আনছে আঞ্চলিক নিরাপত্তায়ও। তাতমা তো চাবে কি চাবে না সেই চিন্তা করে আসলে আমাদের বসে থাকলে কোনো অবস্থাতেই আমাদের এই দিকে কোনো ফলপ্রসূ অগ্রসর বা প্রোগ্রেস হবে না। বরং আরাকান আর্মিও যে এই মুহূর্তে ধারণা করা যে সব বাংলাদেশের প্রতি তারা সহানুভূতিশীল হবে কিংবা বাংলাদেশের যে প্রয়োজনীয়তা সেটাও যে তারা এখন অনুধাবন করতে পারবে, এটাও ভাবার কোনো কারণ নেই। সুতরাং আমাদেরকে আমাদের মতো প্র্যাগমেটিক এবং রাখাইনকে কেন্দ্র করে সমন্বিত একটা প্রচেষ্টা তৈরি করতে হবে। আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতায় সরকার সরাসরি উদ্যোগ নিতে না পারলেও রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ বিবেচনায় অনানুষ্ঠানিক সূত্রে আরাকান আর্মির সাথে যোগাযোগের পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের বা রোহিঙ্গাদের ফেরত পাঠাবার আলোচনা তাতমাদের সাথে করলে কোনো লাভ হবে না, হচ্ছে না। বহু আগের থেকে বলার চেষ্টা করা হয়েছিল যে আরাকান আর্মি এখানে একটা ফ্যাক্টর হয়ে উঠছে এবং আরাকান আর্মির সাথে আমাদের সরকারিভাবে যোগাযোগ করা হয়তো সম্ভব না, হয়তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে না, কিন্তু নানাভাবে যোগাযোগ করা যায়। রোহিঙ্গাদেরকে বুঝতে হবে যে এই মুহূর্তে তারা আরাকান আর্মির বিপরীতে অবস্থান নিয়ে ভবিষ্যৎটা তারা ভালো করতে পারবে না। গত অক্টোবর থেকে চলমান অপারেশন 1027-এর 6 মাস পরের বাস্তবতা হলো বাংলাদেশ লাগোয়া মিয়ানমারের সীমান্ত পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। জাতীয় পার্টিকে পরিষ্কার করতে হবে তারা কার চাপে নির্বাচনে এসেছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী সরকারের প্রশংসা করলেও দেশের উন্নয়ন বিএনপির নজরে আসে না। তাদের জন্ম তো বন্দুকের নল থেকে, তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেন। বাংলাদেশে 42% লোক ভোট দিয়েছে। ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়নি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মানুষ হত্যা ও অর্থ লোপাটের ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার নয়াপল্টনে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবিতে এক মিছিল শেষে এসব কথা বলেন তিনি। আর এই টাকা যারা লোপাট করেছেন তারা হয় আওয়ামী লীগের এমপি ছিলেন বা আছেন, অথবা মন্ত্রী অথবা আওয়ামী লীগের।
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনে ব্যক্তিগত সুরক্ষার থেকে ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে রয়ে গেছে বলে মনে করে টিআইবি ও আর্টিকেল 19-এর যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আইনটির কিছু দুর্বলতাও তুলে ধরা হয় সেখানে। দর্শক, রাতের সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে। নিউজ 24-এর সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত রাতের সংবাদে। দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশের ছোড়া গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাত 8:30টায় বিরল উপজেলার চৌরঙ্গি বাজার এলাকায় সিঙ্গুল হামিদা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এ সহিংসতার ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সিঙ্গুল ডাঙ্গাপাড়া গ্রামের মাবুদ বক্সের ছেলে মোহাম্মদ আলী কাচুয়া। তিনি নির্বাচনে বিজয়ী টিউবওয়েল প্রতীকের প্রার্থী জোবায়দুর রহমানের চাচা। দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়। চেয়ারম্যান প্রার্থীরা ফলাফলে সন্তুষ্ট থাকলেও 2 সদস্য প্রার্থী ফলাফল মেনে না নিয়ে বিরোধে জড়ায়। এ সময় আত্মরক্ষার্থে গুলি ছোড়ে পুলিশ। এ সময় ওই বৃদ্ধের শরীরে গুলি লাগে। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। ভ্যাট ও কাস্টমস কর্মকর্তাদের হয়রানি ও দুর্নীতির কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব খাতের দক্ষতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সংস্কার করা গেলে রাজস্ব আদায় 3 গুণ বাড়তে পারে। রোববার রাজধানীর কারওয়ান বাজারে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ ICAB আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব বিষয় উঠে আসে। মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতে বাংলাদেশে কর আদায়ের হার এখনো 8% কম, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব বোর্ডের অদক্ষতা এবং কর ব্যবস্থাপনার দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না আয়। তাদের মতে, কর ব্যবস্থার সংস্কার করা গেলে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব কয়েক গুণ। অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য কি। আলটিমেটলি আমাদের যে ট্যাক্স রেট আছে, আমরা হিসাব করে রিসার্চ করে দেখেছি যে ট্যাক্স এফিসিয়েন্সি ইজ 1/3, অর্থাৎ আর 3 গুণ ট্যাক্স কালেকশন হতে পারে ফ্রম দ্য সেম ট্যাক্স রেট যদি আমাদের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনটা এফিশিয়েন্ট। ব্যবসায়ীরা বলছেন, করের আওতা না বাড়িয়ে নিয়মিত করদাতাদের উপর বেশি চাপ দিচ্ছে রাজস্ব বোর্ড। শুধু তাই নয়, কর কর্মকর্তাদের হয়রানি ও স্বেচ্ছাচারিতার কারণে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ তাদের। যে আমার এই ফর্মটা লাগবে, এই আইনটা হয়েছে, ব্যবসায়ীদেরকে এটা আপনারা অবহিত করেন। তো আমরা বিজ্ঞানী বিজিনি, আমি বিজ্ঞানী প্রেসিডেন্ট, আমি 36 বছর এই সেক্টরে। আপনার মূসক 6.4 কি কেন লাগবে এইটা আমি নিজে জানি না, তো আমার লোকজন জানবে কোথেকে? তো এই যে এই অত্যাচারে আমাদের লোকজন অতিষ্ঠ। তাহলে ভ্যাট এবং কাস্টম ডিপার্টমেন্ট দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্যাক্স কালেক্টররা যারা আছেন তারা কিন্তু কষ্ট করে কালেক্ট করতে হয় না। TDS এর মাধ্যমে কিন্তু অনেক কিছু হয়ে যায়, পোর্ট অফ এন্ট্রিতে অনেক কিছুই অটোমেটিক্যালি হয়ে যায়। সেখানে এফেক্টিভ ট্যাক্স যদিও আমরা বলছি 27.5% বাইরে, কিন্তু এফেক্টিভ ট্যাক্স কিন্তু আবেদ ভাই যেটা বললেন সেখানে কিন্তু অনেক বেশি হয়ে যায়, বিকজ ইট ইজ অন দ্য টার্নওভার। হয়রানি বন্ধে NBR এর সংস্কার জরুরি বলে মনে করেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী। তবে তার মতে, অটোমেশন ও সংস্কারে খুব একটা আগ্রহী নয় NBR। NBR-কে বা IRD-কে, ইন্টারনাল ইনস্টিটিউট ডিভিশনকে আমরা কিন্তু পরিবর্তন ঘটাইতে পারলাম না। হ্যাঁ, মধ্যে সমস্যা আছে, কিন্তু তারা কিন্তু এটা বলবো আমি সংস্কার বিমুখতার পরিচয় কিন্তু দিয়েছেন। আসছে বাজেটে কর্পোরেট কর হার কমানো এবং চাল, ডাল, তেল, চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যে কর আরোপ না করার পরামর্শ দেন ডক্টর শামসুল আলম। চলে যেতাম। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার বাফেলোর পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটে। নিহত 2 জনের বাড়ি সিলেট ও কুমিল্লা। এদিকে এই ঘটনায় নিউ ইয়র্কের বাফেলোতে বাংলাদেশি কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক হামদান আহমেদের ছবিতে নিউ ইয়র্ক থেকে অনেক রাজের রিপোর্টে বিস্তারিত। গত মাসে নিউ ইয়র্কে পুলিশের গুলিতে নিহত হন 19 বছর বয়সী বাংলাদেশি তরুণ ওয়েন রোজারিও। এবার একই সিটির বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে 2 বাংলাদেশির প্রাণ গেছে। দেশটির গণমাধ্যম জানায় 100 জেনারেল স্ট্রিটে 2 ব্যক্তিকে গুলি করা হয়েছে। এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এই ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে। এদিকে ঘটনার পরই স্থানীয় পুলিশ স্টেশনের সামনে এর বিচার দাবি করেন বাফেলোতে বসবাসরত বাংলাদেশিরা। আমরা খুবই মর্মাহিত আজকে এই দিন যে দেখবো আমরা বাফেলোতে, এটা আশা করি নাই। আমরা বাফেলোতে বাংলাদেশি কমিউনিটি যেভাবে আমরা গ্রো আপ হইতেছি, এই ঘটনা আমাদের জন্য সত্যি একটি দুঃখজনক। আমরা সিটি অফিসিয়াল এবং স্টেট অফিসিয়ালের কাছে আমরা এটার সঠিক তদন্ত চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। আর আমরা সবাই ওনার ফ্যামিলি, ওনাদের 2টা ফ্যামিলির আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি। জানান ওয়েন রোজারিও মৃত্যু শোক কাটিয়ে না উঠতেই নিউ ইয়র্কে আবারও 2 বাংলাদেশি নিহতের ঘটনায় শঙ্কিত তারা। এই বিষয়ে মার্কিন সরকারের হস্তক্ষেপ কামনা করেন অভিবাসী বাংলাদেশিরা। এদিকে নিহতের পরিচয় মিলেছে, তারা হলেন সিলেটের আবু ইউসুফ জনি ও কুমিল্লার বাবুল। তাদের মৃত্যুর খবরে দেশে তাদের পরিবারে চলছে সুখের মাতম। অনিক রাজ, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, এবারে খেলা সংবাদ। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে প্রথম 3 টি-20 ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। এই ফরম্যাটে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তানজিদ তামিম, আর দীর্ঘদিন পর ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়াও স্কোয়াডে আছেন অধিনায়ক নাজবুল শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকির আলী অনেক, শেখ মাহিদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিদ সাকিব, পারভেজ ইমন, তানভীর ইসলাম এবং আফিফ হোসেন। তবে ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি সৌম্য সরকারের। আগামী 2রা মে মুস্তাফিজ আইপিএল থেকে দেশে ফিরলেও তাকে বিশ্রামে দিচ্ছে বিসিবি। এদিকে সাগরিকায় সিরিজের প্রথম টি-20 আগামী 3রা মে। সাকিব ও মুস্তাফিজ খেলবেন 4র্থ ও 5ম ম্যাচে। মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ বা কোনো ক্রিকেটার নয়। নারী আম্পায়ার সাথীরা জাকির জেসির অধীনে খেলতে অসন্তোষ প্রকাশ করেছিল 2 ক্লাব। গণমাধ্যমে নারী আম্পায়ারের অধীনে ক্রিকেটারদের খেলার অনীহা জানানোর পর নিউজ 24কে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান জানান, আনুষ্ঠানিক নয়, মৌখিকভাবে ক্লাবগুলো অসন্তোষ জানিয়েছিল ম্যাচের আগে। হঠাৎ করে গণমাধ্যম সরব নারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করায় তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর দল মোহামেডানের প্রাইম ব্যাংক খেলতে চায়নি ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ। তবে শিরোনামে ক্রিকেটারদের নারী আম্পায়ারের অনীহাটাই ফুটে ওঠে স্পষ্টভাবে। সেই নারী জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার সাথীরা জাকির জেসি, যার অভিজ্ঞতা রয়েছে আন্তর্জাতিক টি-20 ম্যাচের দায়িত্ব পালনের। ইমার্জিং এশিয়া কাপের সাথে এসিসি প্রিমিয়ার কাপেরও আম্পায়ারিং করবার, যিনি কিনা অপেক্ষায় আছেন প্রথমবারের মতো এশিয়া কাপে আম্পায়ারিং করবারও। এবং ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সুপার লিগের প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচকে ঘিরে। দেশের প্রথম নারী হিসেবে অনফিল্ড আম্পায়ারিং এর নজির গড়েন ঢাকা প্রিমিয়ার লিগে পুরুষদের এই ম্যাচে মাঠে নেমে। গণমাধ্যমের দাবি, নারী আম্পায়ার বলেই কিনা মাঠে নামতে চায়নি প্রাইম ব্যাংক ও মোহামেডান। ম্যাচ শুরু হয়েছে প্রায় 15 মিনিট পর। ক্রিকেটারদের কাছ থেকে অভিযোগের ব্যাপারে কথা বলা হয়েছিল সিসিডিএম এর সদস্য সচিব আলী হোসেনের সঙ্গে। আমরা তো এটা তো আম্পায়ার আমাদের ডিপার্টমেন্ট না, আম্পায়ার ডিপার্টমেন্ট। আমাদের কাছে তো কেউ চিঠি দেয়নি বা কোনো কিছু দেয়নি। আমাকে দিলে আমরা ওইভাবে আম্পায়ার অ্যাসোসিয়েশনে বলে দিতাম, বা ফোন করে কোনো ক্লাব তো আমাদের বলে নেই যে তারা
তারপর মুশফিকের আউট নিয়ে ম্যাচে এক পর্যায়ে শুরু হয় বাকবিতণ্ডা। 6 হয়েছে নাকি আউট কোনো টিভি আম্পায়ার না থাকায় সেটা নিয়েও কম বিতর্ক ছড়েনি ম্যাচের সময় কিংবা ম্যাচের পর। ম্যাচ বন্ধ ছিল বেশ কিছু সময়, হাত মেলাতে অধিনায়ক ছাড়া ড্রেসিং রুম থেকে বের হননি প্রাইম ব্যাংকের কোনো ক্রিকেটার ম্যাচের পরে। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু জানিয়েছেন তামিম মুশফিক মাহমুদুল্লাহ বা কোনো ক্রিকেটার নয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল অসন্তোষ, তবে সেটাও আনুষ্ঠানিক নয়, মৌখিকভাবে তাদের ছিল সেই ম্যাচ খেলার প্রতি অনীহা। অফিসিয়ালি তো কিছু বলে নাই, যখন ওরা গেছে তো অসন্তোষ প্রকাশ করছে, মানে কেন এদের পাঠাইছে। সত্যি ঘটনা হচ্ছে যে তারা অসন্তোষ প্রকাশ করছে যে এরকম প্রিমিয়ার লিগে কেন পাঠাইলো। খেলা তো হয়েছে, যে আমরা ডিসিশন নিছি, আমরা এটার থেকে তো পিছু পা হব না, এটা হবে। আর এটা আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল আমায় আমাকে বললে তো হইলো না। তামিমুর রহমান, নিউজ 24। কথাটা বুঝছো? দর্শকের ছিল নিউজ 24 রাতের সংবাদ। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv তে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।